গিন্নির সঙ্গে সবে ব্রেকফাস্ট খেতে বসেছি, এমন সময় পোস্টম্যান এসে শার্লকের পাঠানো টেলিগ্রাম ধরিয়ে দিয়ে গেল। টেলিগ্রামের বক্তব্য, হাতে দিন দুই সময় আছে। ওয়েস্ট ইংল্যান্ড থেকে খবর এসেছে বসকম ভ্যালির ঘটনার ব্যাপারে ওরা আমার সাহায্য চায়। তুমি সঙ্গে এলে ভালো হয়। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য দুই দারুণ। 11:15 নাগাদ প্যাডিংটন থেকে ট্রেন ধরো। কি ভাবছো, যাবে? জানি না, পেশেন্টের তো লম্বা লিস্ট। ও কদিনের জন্য অ্যানস্ট্রুথার ঠিক সামনে নিতে পারবে। তোমার এমনিতেও বড্ড বেশি স্ট্রেন গেছে কয়েক মাস, একটু চেঞ্জে গেলে ভালোই হবে। তাছাড়া মিস্টার হোমসের কেস তো তোমার বরাবর খুব ইন্টারেস্টিং লাগে। তা মন্দ বলনি। কটা বাজে? ওরে বাবা, যেতে গেলে এক্ষুনি তৈরি হয়ে বেরোতে হবে। মাত্র আধ ঘন্টা সময় আছে হাতে। আমি ব্যাগ গোছাই। তুমি একটা গাড়ি ডাকার ব্যবস্থা করো তো। আফগানিস্তানে যুদ্ধে গিয়ে আর কিছু না হোক, অন্তত ব্যাগ তাড়াতাড়ি গোছাতে হয় কিভাবে সেটা আমি শিখে গেছিলাম। কাজেই গাড়ি যতক্ষণে এলো আমি ততক্ষণে পুরোপুরি তৈরি, এবং ঠিক সময় আমি প্যাডিংটন পৌঁছে গেলাম। স্টেশনে ঢুকে দেখি শার্লক প্ল্যাটফর্মে অধৈর্যভাবে পায়চারি করছে। ওয়াটসন, সো গুড অফ ইউ টু কাম এট সাচ শর্ট নোটিস। সঙ্গে নির্ভরযোগ্য একজন সঙ্গী না থাকলে কাজ করা অসম্ভব, আর লোকাল থানার উপর আমার একদম ভরসা নেই। এক কাজ করো, ব্যাগ ট্যাগ নিয়ে কোনার ওই দুটো সিট দখল করে বসো, আমি টিকিট কেটে আনি। শার্লক ফিরে এসে বসার কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিল। সে কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না। বিশাল এক তাড়া কাগজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পড়তে পড়তে মাঝে মাঝে দেখলাম ও খাতায় কি সব লিখেও নিচ্ছিল। গাড়ি যখন রিডিং বেরোচ্ছে তখন ও মাথা তুলে তাকালো। কেসটার ব্যাপারে তুমি কি জানো? কিছুই না, আমার কাজের চাপে কয়েকদিন খবরের কাগজ পড়াই হয়নি। সে ভালোই করেছো, এমনিতেও লন্ডনের কাগজে পুরো খবরটা বেরোয়নি। আমি যা দেখছি এটা হচ্ছে একটা খুব সহজ কেস, যেটার সমাধান করা মোটেই সহজ নয়। সে আবার কি? সত্যি বলছেন, অপরাধ যত সাধারণ হয় অপরাধীকে ধরা ততই কঠিন। এক্ষেত্রে অবশ্য বাপকে খুন করার দায় চেপেছে ছেলের ঘাড়ে। ও খুন তাহলে? বলছে তো তাই, তবে আমি নিজের চোখে না দেখে নিশ্চিত হতে পারছি না। আচ্ছা, আমি তোমায় মোটামুটি এখনো পর্যন্ত যা জানা গেছে বলছি। বসকম ভ্যালি হচ্ছে হার্ফোর্ডশায়ারে, রসের কাছে। বসকমের সব থেকে বড় জমিদার হচ্ছেন মিস্টার জন টার্নার। অস্ট্রেলিয়াতে ছিলেন, সেখানে বিস্তর টাকা রোজগার করে কয়েক বছর হলো দেশে ফিরেছেন। তাঁর এস্টেটের মধ্যে পড়ে হ্যাদলি, যেটা তিনি ভাড়া দিয়েছিলেন চার্লস ম্যাকাথিকে। উনিও অস্ট্রেলিয়া থেকে, সেখানেই দুজনের আলাপ হয়। টার্নার ম্যাকাথি থেকে অনেক বেশি বড় লোক হলেও দুজনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণই ছিল। ঠিক মালিক আর ভাড়াটের মধ্যে যেমন হয় তেমনটা কিন্তু নয়। ম্যাকাথির ছেলে এবং টার্নারের মেয়ের দুজনেরই বয়স 18, তবে দুজনের কারুরই স্ত্রী বেঁচে নেই। দুজনের মধ্যে কেউই গ্রামে তাদের অন্য পড়শিদের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখতেন না। ম্যাকাথি সিনিয়র এবং তার ছেলে দুজনেই ঘোড়দৌড় পছন্দ করতেন, এবং দুজনকে মাঝে মাঝে স্থানীয় রেস কোর্সে দেখা যেত। ম্যাকাথির বাড়িতে কাজের লোক ছিল দুজন, একজন পুরুষ, একজন মহিলা। টার্নারের বাড়িতে কাজের লোকের সংখ্যা অনেক বেশি, প্রায় 8 ডজন। দুই পরিবারের ব্যাপারে এতদূর পর্যন্ত জানা গেছে। এবার ঘটনায় আসা যাক। 3রা জুন ম্যাকাথি হ্যাদলিতে তাঁর বাড়ি থেকে দুপুর 3টে নাগাদ বেরিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন বসকম পুলে। পুল মানে পুকুর আর কি। বসকম ভ্যালির মধ্যে দিয়ে যে নদী বয়ে যাচ্ছে তার জল এই বসকম পুলে এসে পড়ে। সকালে যখন বেরিয়েছিলেন তখন নিজের বাটলারকে বলেছিলেন যে 3টের সময় ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্ট থেকে উনি বেঁচে ফেরেননি। হ্যাদলিতে তাঁর বাড়ি থেকে বসকম পুল 60 মাইল মতো পথ, এবং ম্যাকাথিকে এই পথ দিয়ে হেঁটে যেতে দুজন দেখেছিলেন, একজন বয়স্ক মহিলা এবং টার্নারের গেম কিপার উইলিয়াম ক্রাউডার। দুজনেই বলেছে যে ম্যাকাথির সঙ্গে আর কেউ ছিল না।
ক্রাউডার বলছে যে বাপকে দেখতে পাওয়ার কিছুক্ষণ পরেই সে দেখে ছেলে জেমস ম্যাকাথিও একটা রাইফেল বগলে করে ওই একই দিকে যাচ্ছে। এরপর বাপ ছেলেকে দেখতে পায় পেশেন্স মোরান, বসকম ভ্যালি এস্টেটের লজ কিপারের 14 বছর বয়সী মেয়ে। বসকম পুলের চারিদিকে জঙ্গলের মতো হয়ে আছে, তারই মধ্যে ফুল তুলতে গিয়েছিল মেয়েটি। সে দেখে বাপ ছেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। যা বলছি তাই তোমাকে করতে হবে। আমি বুঝতে পারছি না এই বিয়েতে তোমার আপত্তিটা কোথায়, বলো। আর আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন জোর করছেন বিয়ে করার জন্য। যত দিন যাচ্ছে তত তোমার বুলি ফুটছে দেখছি। এই দেশে থেকে থেকে বেয়াদব হয়ে উঠছ, বেয়াদব। ম্যাকাথি সিনিয়র চিৎকার করে ছেলেকে কিছু একটা গালাগালি দিতে ছেলে উঠে দাঁড়িয়ে হাত তোলে যেন নিজের বাপকেই মারবে। এই দৃশ্য দেখে মেয়েটি এত ভয় পেয়ে যায় যে সে দৌড়ে বাড়ি গিয়ে নিজের মাকে সব বলে। সে নিজের কথা শেষ করতে না করতেই জেমস ম্যাকাথি দৌড়তে দৌড়তে এসে বলে সে তার বাপকে বসকম পুলের ধারে মৃত অবস্থায় পেয়েছে এবং তার সাহায্যের প্রয়োজন। মা মেয়ে দুজনেই বলেছে যে যখন তারা জেমসকে দেখে তখন সে প্রচন্ড উত্তেজিত, মাথায় হ্যাট নেই, বগল দাবা করে যে রাইফেলটা নিয়ে গিয়েছিল সেটা নেই এবং ডান হাতের আস্তিনে টাটকা রক্ত লেগে। জেমসের পেছন পেছন ওরা যখন বসকম পুলে যায় তখন দেখে মিস্টার ম্যাকাথি মরে পড়ে আছেন পুকুর পাড়ে। ভোঁতা একটা কিছু দিয়ে বারবার আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। লাশের সামান্য দূরেই পড়েছিল জেমসের রাইফেল এবং লাশ দেখে মনে হচ্ছিল যে বন্দুকের বাঁট দিয়ে আঘাতটা করা হয়ে থাকতে পারে। কাজেই ছেলেকে গ্রেপ্তার করা হয়। ইনকোয়েস্ট বলে ম্যাকাথিকে খুন করা হয়েছে, কাজেই ছেলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ও, তো এতে আর রহস্যের কি আছে? তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে ছেলে বাপকে খুন করেছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স খুবই ট্রিকি জিনিস ওয়াটসন। আমি মানছি যে আপাত দৃষ্টিতে এটা একেবারেই ওপেন অ্যান্ড শাট কেস মনে হচ্ছে, তবে স্থানীয় অনেকেই বিশ্বাস করেন যে জেমস ম্যাকাথি নির্দোষ। তাদের মধ্যে রয়েছেন মিস টার্নার, জন টার্নারের মেয়ে, আর তিনি লেস্ট্রেটকে অনুরোধ করেছেন ওদের তরফ থেকে ব্যাপারটা তদন্ত করতে। তোমার লেস্ট্রেটকে মনে আছে তো? স্টাডি অ্যান্ড স্কারলেট কেসে আলাপ হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তো লেস্ট্রেট কেসের মাথামুন্ডু কিছুই বুঝতে না পেরে আমাকে তার করলো, আর সেই জন্যই ওয়াটসন তুমি আর আমি বাড়িতে বসে শান্তিতে ব্রেকফাস্ট করার জায়গায় এখন এই ট্রেনে বসে আছি। কিন্তু এখানে তুমি কি করবে হোমস? এই কেস তো জলের মতো পরিষ্কার। যতটা পরিষ্কার ভাবছো ততটা নাও হতে পারে। হয়তো এমন কিছু আছে যেটা এখনো লেস্ট্রেটের চোখে পড়েনি, আর এমন জিনিস যে আমার চোখে পড়ে তা তো তুমি জানো। যেমন ধরো, তোমার বাথরুমের জানলাটা তোমার ডান দিকে। এটা তুমি কি করে জানলে? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। আমি জানি তুমি মিলিটারি মেজাজের মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করো, রোজ দাড়ি কামাও, আর সকালেও কামিয়েছো, কিন্তু তোমার মুখের ডান দিকটা যতটা পরিষ্কারভাবে কামানো, বাঁ দিকটা ততটা নয়। কেন? কারণ তুমি নিশ্চয়ই মুখের বাঁ দিকটা পরিষ্কারভাবে দেখতে পাও না। এবার কেন পাও না? কারণ জানালাটা ডান দিকে, বুঝলে? তো তুমি যেমন দেখতে পাওনি, হয়তো অন্য অনেকেও দেখতে পায়নি। ইনকোয়েস্টে একটা দুটো এমন কথা উঠে এসেছে যেটা থেকে আমার এমন সন্দেহটাই হচ্ছে। কি কথা? জেমসকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেনি, ও হ্যাদলিতে ফেরার পর করেছিল। এবং ইন্সপেক্টর যখন বলেন যে ওকে গ্রেপ্তার করা হচ্ছে, ও বলে তাতে ও একটুও অবাক হচ্ছে না। এই তো কনফেশন। না ওয়াটসন, কারণ তারপরেই ও বলে যে ও খুনটা করেনি। তাহলে অমন কথা বলবে কেন? হয়তো বুঝতেই পারছিল যে পারিপার্শ্বিক প্রমাণ সবই ওর বিরুদ্ধে। ঘটনাস্থলে যা অবস্থা, তারপরেও যদি গ্রেপ্তার হওয়াতে ও চিৎকার চেঁচামেচি করত, তাহলেই বরং আমার সন্দেহ হতো। তবে ওর এই অবাক না হওয়া, নিজের গ্রেপ্তারকে মেনে নেওয়া, এর থেকেই প্রমাণ হয় যে ও খুন করেনি। এখানে যা প্রমাণ আছে সেই প্রমাণে কিন্তু খুব সহজেই ফাঁসি হয়ে যেতে পারে। তা তো পারেই। জেমসের কি বক্তব্য? দেখো, ও যা বলেছে তা মনে খুব একটা আশার উদ্রেক করে না। কাগজে বেরিয়েছে, এ নাও, নিজেই পড়ে নাও।
শার্লক আমার দিকে স্থানীয় একটা খবরের কাগজ বাড়িয়ে দিল। অভিযুক্ত জেমস ম্যাকার্থি, মৃতের একমাত্র ছেলে, বলেছেন যে তিনি 3 দিন ব্রিস্টলে ছিলেন কাজে এবং বাড়ি ফেরেন সোমবার 3 তারিখ সকালে। বাড়ি ফিরে কাজের লোকের কাছে তিনি জানতে পারেন যে চার্লস ম্যাকার্থি রসের দিকে গেছেন গাড়োয়ান জন কবের সঙ্গে। কিছুক্ষণ পরেই তিনি তাদের ঘোড়ার গাড়ির শব্দ শুনে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন গাড়ি ফিরে এসেছে এবং চার্লস ম্যাকার্থি গাড়ি থেকে নেমে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, চার্লস ম্যাকার্থি কোন দিকে যাচ্ছিলেন সেটা তাঁর জানা ছিল না। অভিযুক্ত তখন খরগোশ শিকার করবেন বলে হাতে রাইফেল নিয়ে বসকম পুল উদ্দেশ্যে বেরোন। পথে যে তাঁর গেমকিপার ক্রাউডারের সঙ্গে দেখা হয়েছিল তা তিনি মেনে নিয়েছেন, যদিও ক্রাউডারের যে বক্তব্য যে তিনি মৃতের পিছু নিয়েছিলেন তা তিনি অস্বীকার করেছেন। ওকে। পুল থেকে যখন উনি 100 গজ দূরে, তখন অভিযুক্তের দাবি যে তিনি কুই বলে একটা ডাক শুনতে পান। যেহেতু শিকারে বেরোলে মৃত এবং অভিযুক্ত দুজনেই একে অপরকে ডাকতে এই সংকেতের ব্যবহার করতেন, অভিযুক্ত ভাবেন তার বাবা হয়তো তাঁকেই ডাকছেন এবং তিনি বসকম পুলের দিকে এগিয়ে যান এবং গিয়ে দেখেন সেখানে চার্লস ম্যাকার্থি দাঁড়িয়ে রয়েছেন। অভিযুক্তের দাবি যে চার্লস ম্যাকার্থি তাকে দেখে রেগে যান এবং জানতে চান তিনি ওখানে কি করছেন। দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। অভিযুক্ত সেই স্থান থেকে বেরিয়ে হ্যাদারলির দিকে এগোন, কিন্তু 150 গজ গিয়েই উনি একটা আর্তনাদ শুনতে পেয়ে ছুটে ফিরে এসে দেখেন আহত চার্লস ম্যাকার্থি মাটিতে পড়ে রয়েছেন, তার মাথা রক্তাক্ত। অভিযুক্ত তার মাথা নিজের কোলে তুলে নেওয়ার কয়েক মুহূর্ত পরেই উনি মারা যান। অভিযুক্ত তখন মিস্টার টার্নারের লজ কিপারের কাছে সাহায্য চান। এছাড়া অভিযুক্ত দাবি তিনি এই ব্যাপারে কিছুই জানেন না এবং লাশের কাছে তিনি অন্য কোনো মানুষকেও দেখেননি। আচ্ছা, এরপর দেখলাম ইনকোয়েস্টে করোনার এবং জেমসের কথোপকথন পুরোটাই কাগজে ছাপা হয়েছে। আপনার বাবা মারা যাওয়ার আগে কিছু বলেননি? খুবই অস্পষ্ট কিছু কথা বলেছিলেন। আমি একমাত্র র্যাট কথাটা বুঝতে পেরেছিলাম। র্যাট? র্যাট বলে উনি কি বোঝাতে চেয়েছিলেন আপনি বুঝতে পেরেছিলেন? না, আমি ভাবলাম প্রলাপ বকছেন। আপনার আর বাবার মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছিল? আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। তা বললে তো চলবে না মিস্টার ম্যাকার্থি, বলতে আপনাকে হবেই। কিন্তু এটার সঙ্গে আমার বাবার খুনের কোনো সম্পর্ক নেই। সেটা আদালত ঠিক করবে, আপনি প্রশ্নের উত্তর দিন। না, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনি বলেছেন যে কুই শব্দটা আপনার আর আপনার বাবার মধ্যে একটা সংকেত ছিল। আগে হ্যাঁ। আপনি বলেছেন যে আপনার বাবা জানতেন না যে আপনি ব্রিস্টল থেকে ফিরে এসেছেন। তিনি যদি নাই জানেন যে আপনি সেখানে রয়েছেন, তাহলে তিনি সেই সাংকেতিক শব্দ কেন করলেন? আমি জানি না। আপনার বাবার ডাক শুনে আপনি যখন সেখানে পৌঁছলেন তখন সন্দেহজনক কিছু দেখেননি? তেমন কিছু না। মানে আমার তখন মানসিক অবস্থা ঠিক ছিল না, তাই খুব একটা লক্ষ্য করিনি। তবে আমার যেন মনে হয়েছিল যে আমার বাঁদিকে মাটির ওপরে ছাই রঙের কিছু একটা পড়েছিল, বোধহয় একটা কোট। তবে বাবাকে ছেড়ে আমি যখন উঠলাম তখন আর সেটা দেখতে পাইনি। মানে আপনি বলছেন যে আপনি লজ কিপারকে ডেকে আনার আগেই সেটা গায়েব হয়ে গেছিল? আগে হ্যাঁ। আর আপনি জানেন না সেটা ঠিক কি জিনিস? না। লাশ থেকে সেটা কত দূরে ছিল? আন্দাজ 12 গজ মতো। আর পাশের জঙ্গল থেকে কত দূরে? ওই 12 গজ মতোই হবে। মানে যেই সেটা নিয়ে থাকুক সে আপনার থেকে 12 গজ দূরে ছিল। হ্যাঁ, কিন্তু আমি ওই দিকে পিঠ করে বসেছিলাম। এরপরে করোনার তাঁর কনক্লুডিং রিমার্কস দিয়েছেন, যেখানে যে জিনিসগুলোর দিকে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন সেগুলো সবারই সন্দেহজনক মনে হওয়ার কথা। যেমন
বাপ যদি নাই জানে যে ছেলে সেখানে রয়েছে, সে তাকে ডাকবে কেন? আচ্ছা, জেমস যে করোনারের একটি প্রশ্নের উত্তর দেয়নি, সেটাও তো তার বিরুদ্ধেই গেছে। তোমরা যেটা ওর বিরুদ্ধে প্রমাণ ভাবছো, সেটাই আসলে ওর সপক্ষে সব থেকে বড় প্রমাণ। ভেবে দেখো, মিথ্যে কথাই যদি বলতে হয়, তাহলে এর থেকে ভালোভাবে গুছিয়ে মিথ্যে কি বলা যেত না? বাবার সঙ্গে কি ব্যাপারে ঝগড়া হচ্ছিল, মিথ্যে একটা কিছু বললেই হতো। বলতে চায় না কেন বলল? তারপর ওই কুই ডাক আর ছাই রঙের কোট বানিয়ে গল্প বলতে হলে এত দুর্বল গল্প কেউ বলে না, ওয়াটসন। না হে, ও সত্যি কথাই বলছে, কিন্তু যতক্ষণ না আমরা সেখানে পৌঁছচ্ছি, কিছু করা যাবে না। আপাতত আমি একটু ঘুমিয়ে নি। আমরা সুইন্ডনে লাঞ্চ করব, আর সেখানে পৌঁছতে 20 মিনিট বাকি। সুইন্ডনে লাঞ্চ করে আমাদের রস পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে বেজে গেল। স্টেশনে লেস্ট্রেড আমাদের জন্য অপেক্ষা করছিল। সে আমাদের হারফোর্ড আর্মসে নিয়ে গেল। আমাদের জন্য একটা ঘর সেখানে বুক করা ছিল। চা খেতে খেতে লেস্ট্রেড বলল, আমি আপনার জন্য গাড়ি বলেই রেখেছি, চা খেয়ে একবার ঘটনাস্থলে যাবেন তো? না হে লেস্ট্রেড, আমার ঘরের সোফাটা বড্ড আরামদায়ক, আর আমার সঙ্গে এক বাক্স সিগারেট আছে। আমি সেগুলোর সদ্ব্যবহার করব। আজ রাতে আর গাড়ি লাগবে না। ও, তার মানে আপনি কাগজ পড়েই যা বোঝার বুঝে নিয়েছেন। অবশ্যই একেবারে সহজ কেস, তবে তাও মিস টার্নার অনুরোধ করলেন, তাই আর কি। উনি আপনার কথা শুনেছেন। আমি ওকে বারবার বললাম যে এমন কেসে আপনার কিছুই করার নেই, কিন্তু উনি কিছুতেই... ওই দেখুন, এসেও পড়েছেন। লেস্ট্রেডের কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে যিনি ঢুকলেন, তার মতো সুন্দরী মহিলা আমি কোনোদিন দেখিনি। উত্তেজনায় তার মুখ লাল, চোখ বিস্ফারিত। মিস্টার হোমস, আমি জানতাম আপনি আসবেন। আমি আপনাকে বলতে চাই যে আমি জানি জেমস খুন করেনি, আমি জানি। আর আমি চাই যে আপনি ওই বিশ্বাসটা নিয়েই কাজ শুরু করুন। কোনোভাবেই আপনি ওকে সন্দেহ করবেন না, প্লিজ। আমরা একে অপরকে ছোটবেলা থেকে চিনি। জেমস একটা মাছিকেও মারতে পারে না মিস্টার হোমস। খুন তো ভাবাই যায় না। আমি যথাসম্ভব চেষ্টা করব, মিস্টার না। চেষ্টা? কিন্তু আপনি তো কেসের ব্যাপারে সবকিছুই জানেন। আপনি এখনো কোনো প্রমাণ, কোনো ক্লু খুঁজে পাননি? আপনার এখনো বিশ্বাস হয় না যে জেমস নির্দোষ? আমার মনে হয় জেমসের নির্দোষ হওয়ার সম্ভাবনা আছে। এই তো দেখেছেন মিস্টার লেস্ট্রেড, উনি আশার আলো দেখতে পেয়েছেন। আমার মনে হয় মিস্টার হোমস একটু তাড়াহুড়ো করে ফেলছেন। না, উনি ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। আর ওর বাবার সঙ্গে যে ঝগড়া হয়েছিল, আমি জানি ও সেটার ব্যাপারে কিছু বলতে চায় না, কারণ ঝগড়াটা হচ্ছিল আমাকে নিয়ে। আপনাকে নিয়ে? কিরকম? জেমস আর ওর বাবার অনেক ব্যাপারেই মতের অমিল ছিল। মিস্টার ম্যাকার্থি চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দুজনের বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমরা একে অপরকে ভাই বোনের মতো ভালোবাসি মিস্টার হোমস। আর জেমসের বয়স খুব কম, ও এখনো পৃথিবীর কিছুই দেখেনি। কাজেই আমরা এত তাড়াতাড়ি এমন কিছু হোক এটা চাইতাম না। সেই নিয়ে বাবার ছেলের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। আর আপনার বাবা, ওর এই বিয়েতে মত ছিল না মিস্টার হোমস। ইনফ্যাক্ট মিস্টার ম্যাকার্থি ছাড়া কারোরই এই বিয়েতে মত ছিল না। আই সি। আচ্ছা, আগামীকাল কি আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে পারি? ডাক্তার ওকে কারোর সঙ্গে দেখা করতে বারণ করেছেন। ডাক্তার? হ্যাঁ, আপনি শোনেননি? বাবার শরীর অনেক দিন থেকেই ভালো নয়, তবে এই ঘটনায় উনি একেবারেই ভেঙে পড়েছেন। ডাক্তার বলে দিয়েছেন ওকে একেবারেই বেড রেস্টে থাকতে। আসলে উনি মিস্টার ম্যাকার্থিকে বহু বছর চিনতেন, তো সেই ভিক্টোরিয়ার সময় থেকে। ভিক্টোরিয়া? হ্যাঁ, যখন ওখানে খনিতে... রাইট, ভিক্টোরিয়া গোল্ড মাইন্স। মিস্টার টার্নার তো শুনেছি ওখানে অনেক পয়সা করেছিলেন, তাই না? আগে হ্যাঁ। ধন্যবাদ মিস টার্নার, আপনি আমায় অনেক সাহায্য করলেন। আপনি অনুসন্ধান করে কি বার করলেন আমায় জানাবেন কিন্তু। আর আপনি নিশ্চয়ই জেমসের সঙ্গে দেখা করতে জেলে যাবেন। আমার তরফ থেকে দয়া করে ওকে বলবেন যে আমি জানি ও নির্দোষ। বলবো মিস টার্নার, নিশ্চয়ই বলবো। আমি তাহলে চলি, বাবার শরীর খারাপ তো, আমি বাড়ির বাইরে বেশিক্ষণ থাকলে অসুবিধে হবে। আসি মিস্টার হোমস। এই বলে মিস টার্নার যেমন ঝড়ের মতো এসেছিলেন
তেমনি ঝড়ের মতো বেরিয়ে গেলেন। ছি ছি মিস্টার হোমস, বেচারা মেয়েটিকে আপনি এইভাবে মিথ্যে আশা দিলেন। এতটা নির্মম আপনি হতে পারলেন মিস্টার হোমস? মোটেই না লেস্ট্রিড। আমার মনে হয় জেমসকে আমি ছাড়িয়ে নিতে পারবো। ওর সঙ্গে জেলে দেখা করার অনুমতি বার করতে পেরেছো? হ্যাঁ, তবে শুধু আপনার আর আমার জন্য মিস্টার হোমস। আর এখন যদি আমরা ট্রেন ধরে হ্যাফার্ড যাই, তাহলে আজ রাতের মধ্যে ফিরেও আসতে পারবো। বেশ, তাহলে এখনই চলো। ওয়াটসন, তুমি একটু বোর হবে, তবে কথা দিচ্ছি ঘন্টা দুয়েকের বেশি লাগবে না আমাদের। এই বলে শার্লক বেরিয়ে গেল। আমি খানিকক্ষণ বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করলাম। তারপর নিজের ঘরে ফিরে এসে কিছুক্ষণ একটা উপন্যাস পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কেসের চিন্তাটা মন থেকে বার করে দিতে পারলাম না। শেষমেশ উপন্যাসটা ফেলে দিয়ে ভাবতে বসলাম। যদি ধরে নেওয়া হয় যে জেমস সত্যি কথাই বলছে, তাহলে সে যখন নিজের বাবাকে ছেড়ে গেল আর তারপরে বাবার চিৎকার শুনে ফিরে এলো, ওইটুকু সময়ের মধ্যে কি হয়ে থাকতে পারে? ভদ্রলোকের শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে, সেটা থেকে কি কিছু আন্দাজ করা যায় না? আমি স্থানীয় সংবাদপত্রের একটা কপি জোগাড় করলাম। সেখানে ময়নাতদন্তের সমস্ত ডিটেলস লেখা রয়েছে। লেফট প্যারাইটাল বোন এর পস্টিরিয়র থার্ড এবং অক্সিপিটাল বোনের লেফট হাফ কোনো ভোঁতা জিনিসের আঘাতে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে গেছে। আমি নিজের মাথায় হাত রেখে এই হাড়গুলো অনুভব করার চেষ্টা করলাম। এখানে আঘাত করতে গেলে পেছন থেকেই আঘাত করতে হবে। তবে জেমসকে দেখা গেছিল নিজের বাবার সামনে দাঁড়িয়ে থাকতে। অবশ্য ভদ্রলোক তর্কাতর্কির মাঝে উল্টো দিকে ঘুরেও থাকতে পারেন। তারপর মারা যাওয়ার আগে তাঁর শেষ কথা, র্যাট, ইঁদুর, এর মানে কি? প্রলাপ বকছিলেন বলে আমার মনে হয় না। মাথায় আঘাত লাগলেই মানুষ প্রলাপ বকতে শুরু করে না। উনি সম্ভবত কে ওকে মেরেছে সেটাই বলতে চেষ্টা করছিলেন, কিন্তু র্যাট মানে কি? তাছাড়া সেই ছাই রঙের কোট, কার কোট? খুনির। কোথায় গেল সেই কোট? এত সব কিছুর মাঝখানে সে কিভাবে সেই কোট নিয়ে চলে গেল এবং কারোর নজরে পড়ল না? এই সব ভাবছি, এমন সময় শার্লক ফিরে এলো। বৃষ্টি হয়েছিল এর মধ্যে? না। গুড। বৃষ্টি পড়ার আগে একবার ঘটনাস্থলটা গিয়ে দেখে আসতে হবে। ম্যাকার্থির সঙ্গে দেখা হলো? হলো। অ্যান্ড কি জানতে পারলে? কিচ্ছু না। সে কি কিছুই বলতে পারলো না? বলল, তবে তার থেকে নতুন কিছু জানা গেল না। ভালো ছেলে, দেখতেও ভালো, তবে বুদ্ধি বিশেষ। মিস টার্নারের মতো একজনের সঙ্গে বিয়েতে যে না করে, তার বুদ্ধি নিয়ে আমারও সন্দেহ আছে। ওইখানে একটা গল্প আছে। জেমস সত্যি মিস টার্নারকে ভালোবাসে, তবে মিস টার্নার মাঝে 5 বছর এখানে ছিলেন না, তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল। আর সেই সময় এই গাধাটা কোথাকার এক বা মেয়েদের খপ্পরে পড়ে তার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করে ফেলে ব্রিস্টলে। এই বিয়েটার কথা কেউ জানে না, তবে ওর অবস্থাটা ভাবো। মিস টার্নারকে ও চোখের সামনে দেখতে পাচ্ছে, তাকে ভালোবাসে, কিন্তু বিয়ে করতে পারছে না। জেমসের বাবা ওকে প্রপোজ করতেই চাপ দিচ্ছিলেন যখন দুজনের তর্ক হচ্ছিল, কিন্তু বেচারা জেমস কি করবে? বিয়ের কথা বাবাকে বললে বাবা ওকে বাড়ি থেকে বার করে দেবেন, আর ওর নিজের রোজগার বলে তো কিছুই নেই। ব্রিস্টলে এই বারমেডের সঙ্গেই ও ছিল মাঝে 3 দিন। তবে এইসব ঝামেলায় একটা লাভ হয়েছে। ওর বিরুদ্ধে খুনের অভিযোগ জানতে পেরে সেই বারমেড জানিয়েছে যে তার জেমসের সঙ্গে দেখা হওয়ার আগেই একটা বর ছিল যে বারমুডা ডকইয়ার্ডে থাকে, কাজেই ওদের দুজনের বিয়ে আইনের চোখে বৈধ নয়। বুঝলাম, কিন্তু জেমস যদি খুন না করে থাকে, তাহলে খুনটা করলো কে? খুন করলো কে? আমি দুটো জিনিসের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই ওয়াটসন। প্রথম, মিস্টার ম্যাকার্থির পুলে কারুর সঙ্গে দেখা করার কথা ছিল। সেটা তাঁর ছেলে হতে পারে না, কারণ তিনি জানতেনই না যে তাঁর ছেলে ফিরে এসেছে। এবং দ্বিতীয়ত,
তাকে কুই বলে ডাকতে শোনা গিয়েছিল। এই দুটো জিনিসের ওপরেই গোটা কেসটা নির্ভর করছে। আপাতত শুয়ে পড়ো, কাল সকাল ঘটনাস্থল দেখতে যেতে হবে। পরের দিন সকালে উঠে দেখি ঝকঝকে আকাশ, ঝলমলে রোদ। 9টা নাগাদ লিস্ট্রেট গাড়ি নিয়ে আমাদের নিতে এলো। বসকম পুলের রাস্তায় লিস্ট্রেট বলল, একটা খবর আছে মিস্টার হোমস। মিস্টার টার্নারের শরীর যে খারাপ সেদিন মিস টার্নার বলেছিলেন, এখন খবর হচ্ছে যে উনি একেবারে মৃত্যুশয্যায়। বয়স অনেক হয়েছে নিশ্চয়ই? 60। তবে অস্ট্রেলিয়াতে কাজ করতে করতেই ওর শরীর ভেঙে গেছিল, আর তারপর এই ব্যাপারটা হওয়াতে উনি আরোই ভেঙে পড়েছেন। ম্যাকার্থি ওর খুবই ভালো বন্ধু ছিলেন। ইনফ্যাক্ট উনি যে ম্যাকার্থিকে হ্যাদারলির জমিটা দিয়েছিলেন তার জন্য কোনো ভাড়াও নিতেন না। রিয়েলি? হ্যাঁ মিস্টার হোমস, এখানে সবাই বলে যে মিস্টার টার্নার কতভাবে মিস্টার ম্যাকার্থিকে সাহায্য করেছেন। আচ্ছা লেস্ট্রেড, তোমার এটা একটু অদ্ভুত মনে হয় না যে এত বড় সম্পত্তির মালিক একজন জমিদার নিজের একমাত্র মেয়ের বিয়ে দেবেন ম্যাকার্থির মতো একজনের ছেলের সঙ্গে, যে তার অনুগ্রহে এখানে থাকতে পারছে? আরো অদ্ভুত যে এই বিয়েতে জেমস ম্যাকার্থি আপত্তি করবেন। মিস টার্নার তো তার বাবার সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশ, তার সঙ্গে নিজের বিয়েতে তার আপত্তি, এটা তোমার একটু বিচিত্র লাগছে না? সে বিচিত্র লাগুক আর যাই লাগুক, ম্যাকার্থিকে যে তার ছেলেই খুন করেছে এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমারও সন্দেহ নেই যে আমরা হ্যাদালি ফার্মে পৌঁছে গেছি। ও হ্যাঁ, আসুন। হ্যাদালি ফার্মে ম্যাকার্থিদের বাড়িটা বেশ বড় একটা দোতলা বাড়ি। ছাই রঙের দেওয়ালে কিছু কিছু জায়গায় শ্যাওলা পড়েছে, তবে বাড়ির সমস্ত জানলার পর্দা টানা, আর রান্নাঘরের চিমনিতে ধোঁয়া নেই দেখে মনে হয় যে এখানে কিছু একটা অঘটন ঘটেছে। আমাদের জন্য কাজের লোক দরজা খুলে দিল এবং শার্লক অনুরোধ করতে চার্লস ম্যাকার্থি মারা যাওয়ার সময় যে বুট জোড়া পরেছিলেন সেটা দেখালো। শার্লক তারপর জেমসের এক জোড়া বুটও দেখতে চাইল এবং দুটোকেই মাপলো। মাপা হলে আমরা বাড়ি থেকে বেরিয়ে বসকম পুলের দিকে হেঁটে চললাম, সেই রাস্তা ধরেই যে রাস্তা দিয়ে জেমস এবং চার্লস গেছিলেন। বেকার স্ট্রিটের আর্মচেয়ারে বসে পাইপ খেতে খেতে ডিডাকশন করা শার্লক আর মাঠে নেমে তদন্ত করা শার্লক কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। শিকারী কুকুর যখন শিকারের গন্ধ পায় তার চেহারা হাবভাব যেমন হয়, বসকম পুলের দিকে হেঁটে যেতে যেতে আমি খেয়াল করলাম শার্লকের হাবভাব ঠিক সেই রকম। কাঁধ সামনের দিকে ঝোঁকানো, মাথা নিচু, চোখ রাস্তার উপরে, গলার শিরাগুলো ফুলে রয়েছে, মুখে উত্তেজনার লাল আভা। আমাদের পায়ের তলায় মাটি ভিজে, আর সেই ভিজে মাটিতে অনেক পায়ের ছাপ। শার্লক হাঁটতে হাঁটতে সেই ছাপগুলো খুব মন দিয়ে দেখছিল। বসকম পুল মোটামুটি টার্নার আর ম্যাকার্থিদের বাড়ির মাঝামাঝি একটা জায়গায়। উল্টো দিকে জঙ্গলের গাছের ডালগুলোর ওপর দিয়ে উঁকি মারছে জমিদার ম্যাকার্থির বাড়ির চূড়া। পুকুরের চারিদিকে উঁচু ঘাস গজিয়ে রয়েছে। হ্যাদারলির দিকে ঘন জঙ্গল আর ঘাসের মাঝখানে একটা পায়ে হাঁটা পথ দেখা যাচ্ছিল। তারই পাশে লেস্ট্রেড আমাদের দেখালো লাশ কোথায় পড়েছিল। মাটি এখানে এতটাই নরম যে দেহের ছাপ মাটির মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছিল। হোমস শুধু সেই জায়গাটাই নয়, তার চারিপাশে ঘুরে মন দিয়ে কি যেন দেখল। তারপর হঠাৎ লেস্ট্রেডের দিকে ফিরে বলল, তুমি জলে কেন নেমেছিলে? ভেবেছিলাম যদি কিছু অস্ত্র, কিন্তু আপনি কিভাবে? সময় নেই, অত কিছু বোঝানোর সময় নেই লেস্ট্রেড। সেখানে পুলিশ আসার আগে আমি এলে পুরো ব্যাপারটাই জলের মতো পরিষ্কার হয়ে যেত, কিন্তু পুলিশ এসে সব পায়ের ছাপের 12টা বাজিয়ে দিয়েছে। তাও দেখি, ওকে, লজ কিপার এইখানে এসে দাঁড়িয়েছিল। কিন্তু এটা কি? একই জুতোর 3 সেট ছাপ। ও, জেমস ম্যাকার্থি 2বার হেঁটেছে, 1বার দৌড়েছে। এদিকে পায়ের ছাপটা সিনিয়র ম্যাকার্থি,
অপেক্ষা করার সময় পায়চারি করছিলেন। পাশে মাটিতে রাইফেলের বাঁটের ছাপ রয়েছে, কিন্তু এটা কার পায়ের ছাপ? ডিঙি মেরে পা টিপে টিপে হাঁটছে, জুতোটাও অদ্ভুত ধরনের। জঙ্গল থেকে আসছে, ফিরে যাচ্ছে, আবার আসছে। ও, সেই কোটটা তুলে নিতে। কিন্তু ইনি এসেছিলেন কোন দিক থেকে? মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে শার্লক পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো। আমরাও তার সঙ্গে সঙ্গে চললাম। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম জঙ্গলের একেবারে ধারে একটা বিশাল বীচ গাছের তলায়। শার্লক গাছের উল্টো দিকে গিয়ে হাঁটু গেড়ে বসে চেঁচে উঠল, এই তো পেয়েছি। শার্লক মাটিতে প্রায় নাক ঠেকিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি সব দেখল। চারধারে পড়ে থাকা শুকনো পাতা ডালপালা খানিক এদিক ওদিক করল। তারপর আমার মনে হলো যেন খানিকটা মাটি তুলে নিয়ে একটা খামে ভরল। ফাইনালি উঠে দাঁড়িয়ে বলল, খুবই ইন্টারেস্টিং কেস, সন্দেহ নেই। ওই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা নিশ্চয়ই লজ। আমি একবার গিয়ে গেম কিপারের সঙ্গে একটু কথা বলে আসি। একটা ছোট্ট চিঠি পাঠানোর আছে আমার। তোমরা গাড়ির দিকে এগো, আমি আসছি। মিনিট 10 পরে শার্লক এসে আমাদের সঙ্গে গাড়িতে উঠল। উঠে পকেট থেকে জঙ্গলের মধ্যে থেকে কুড়োনো একটা বড় পাথর বার করে লেস্ট্রেডের দিকে এগিয়ে দিল। এটা রাখো লেস্ট্রেড, এটা তোমার মার্ডার ওয়েপন। কিন্তু এতে তো রক্তের দাগ নেই। না, নেই। তাহলে আপনি জানলেন কি করে যে এটাই মার্ডার ওয়েপন? ওই বীচ গাছের গোড়ায় পড়েছিল, তুলে দেখলাম তলার ঘাস তখনও সবুজ, মানে এটা ওখানে বড়জোর দিন 2 পড়ে আছে। তার থেকে বেশি হলে ঘাস শুকিয়ে যেত। আশেপাশের কোনো পাথর এর সঙ্গে মেলে না, আর মৃতের মাথার আঘাতের যে বর্ণনা করোনার দিয়েছেন তার সঙ্গে এটা হুবহু মিলে যায়। বুঝলাম, কিন্তু খুনি? খুনি পুরুষ, লেফট হ্যান্ডেড, ডান পাটা খোঁড়া, মোটা সোলওয়ালা শুটিং বুটস আর ছাই রঙের কোট পরে, ইন্ডিয়ান সিগার খায় এবং সিগার হোল্ডার ব্যবহার করে, পকেটে একটা ছুরি নিয়ে ঘুরে বেড়ায়, যদিও সেটা ভোঁতা। আরো কিছু জিনিস বোঝা যাচ্ছে, তবে আপাতত এটা যথেষ্ট বলে আমার মনে হয়। কি বলো? এসব শুনতে তো ভালো লাগছে মিস্টার হোমস, কিন্তু জুরির সামনে দাঁড়াবে না। হ্যাঁ, তুমি তোমার মতো কাজ করো লেস্ট্রেড, আমি আমার মতো করি। আমি লাঞ্চের পরে একটু ব্যস্ত হয়ে পড়বো, আর সন্ধেবেলা ট্রেনে লন্ডন ফিরবো। মানে তাহলে কেসটা? কেস তো শেষ। আরে কিন্তু খুনটা কে করেছে? এক্ষুনি যার বর্ণনা দিলাম সে। আরে বাবা, সেটা কে? কাম অন লেস্ট্রেড, এইটুকু কাজ তুমি করতে পারবে না? বর্ণনা দিয়ে দিলাম, ধরে ফেলো। এমন আর কি কাজ? মানে আমি এখন কি করব? গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো কে কত লম্বা আর কার পা খোঁড়া খুঁজতে? আরে তুমি কি করবে, আমি কি করে বলি বলো? এ নাও, তোমার হোটেল এসে গেছে, নেমে পড়ো। আমি লন্ডন রওনা হওয়ার আগে তোমায় জানিয়ে যাব। লেস্ট্রেডকে নামিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। খাওয়া শেষ করে আমাদের ঘরে হোমস আর আমি সামনাসামনি বসলাম। ওয়াটসন, একটা চুরুট ধরাও। আর শোনো। বেশ। বলো। দেখো, এই কেসের দুটো জিনিস প্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করে। এক হলো ওই কুই ডাক, আর 2 হলো র্যাট। এবার ধরে নেওয়া যাক যে জেমস ম্যাকার্থি সত্যি কথা বলছে। ওই কুই ডাক তাহলে কার জন্য? ছেলের জন্য তো হতে পারে না, কারণ তার বাবা তো জানতোই না যে সে ফিরেছে। এইভাবে কুই ডাক কারা ব্যবহার করে জানো? অস্ট্রেলিয়ানরা। তাহলে কি ম্যাকার্থি এমন কারুর সঙ্গে দেখা করতে এসেছিলেন যিনি অস্ট্রেলিয়ান? আর র্যাট? র্যাট, আচ্ছা এই দেখো, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া কলোনির একটা ম্যাপ এটা। আমি ম্যাপের এইখানে আঙুল রাখছি। এবার বলো তো, তুমি কি দেখতে পাচ্ছ?
র্যাট। আর এবার আঙুল সরিয়ে নিলে ব্যালার‍্যাট। একদম ঠিক। মারা যেতে যেতে ম্যাকাথি ছেলেকে তাঁর খুনির নাম বলে যেতে চেয়েছিলেন, কিন্তু ছেলে পুরোটা শুনতে পায়নি। র্যাট নয়, ব্যালার‍্যাট। তাহলে এবার আমরা কি জানতে পারলাম? খুনি অস্ট্রেলিয়ার ব্যালার‍্যাট থেকে, আর সে একটা ছাই রঙের কোট পরেছিল এবং সে নিশ্চয়ই ওই জায়গাটা ভালোভাবে চিনত, কারণ ওই পুলের পথ না চিনলে ওখানে পৌঁছানো কিন্তু সহজ নয়। নিশ্চয়ই। তারপর আজকের এক্সপেডিশন। পায়ের ছাপের দূরত্ব থেকে বুঝলাম যে খুনি লম্বা। সেই একই পায়ের ছাপ থেকে জুতোর ব্যাপারটাও বুঝতে পারলাম। তাছাড়া ডান পায়ের ছাপ বাঁ পায়ের থেকে কম স্পষ্ট, মানে ডান পায়ে ওজন কম দেয়, মানে খোঁড়া। কিন্তু ও যে লেফট হ্যান্ডেড সেটা তুমি বুঝলে কি করে? করোনারের রিপোর্ট ভুলে গেলে? মাথার পেছন থেকে আঘাত করা হয়েছে, অথচ আঘাত মাথার বাঁ দিকে। সেটা লেফট হ্যান্ডেড না হলে হয়? বাপ ছেলের মধ্যে যখন ঝগড়া হচ্ছিল তখন ও ওই বীচ গাছের পেছনে দাঁড়িয়েছিল। ওখানে ও স্মোকও করেছিল। ও যে স্মোক করছিল সেটা জানলে কি করে? গাছের গোড়ায় চুরুটের টুকরো পড়েছিল ওয়াটসন। চুরুটের ডগাটা কাটতে হয় ধরানোর আগে। অনেকে দাঁত দিয়ে ছিঁড়ে দেয়, কিন্তু এই চুরুট আমি দেখলাম কাটা হয়েছে, তবে খুব পরিষ্কারভাবে নয়। অতএব ভোঁতা ছুরি। আর চুরুট মুখে দিয়ে খেলে দাগ থাকতো, কিন্তু এখানে ছিল না। অতএব সিগার হোল্ডার। হোমস, তুমি খুনির চারিদিকে যেভাবে জাল বিছিয়েছ, এর থেকে নিস্তার পাওয়ার কিন্তু কোনো উপায় নেই। আর তুমি যা বললে তার থেকে আমার ধারণা হচ্ছে খুনি হচ্ছেন মিস্টার জন টার্নার স্যার, আপনার সাথে দেখা করতে এসেছেন। ঘরে যিনি ঢুকলেন তিনি বৃদ্ধ, কিন্তু তাঁর চেহারা দেখে তাকে সমীহ করতেই হয়। বয়সের ভারে কাঁধ ঝুঁকে গেলেও তিনি যে বিরাট লম্বা এবং তার গায়ে যে প্রচণ্ড শক্তি সেটা এখনো বোঝা যায়। কিন্তু ফ্যাকাশে মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে তার কোনো মারাত্মক রোগ হয়েছে। বসুন মিস্টার টার্নার, আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, লজ কিপার আমাকে দিল। আপনি লিখেছেন যে আপনি এখানে আলোচনা করতে চান যাতে কথা পাঁচকান না হয়। হ্যাঁ, আমি লজে গেলে তো সেটাই হতো। কিন্তু আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলেন? কারণ আমি জানি মিস্টার টার্নার, আমি জানি যে মিস্টার ম্যাকাথিকে আপনি খুন করেছেন। কিন্তু কিন্তু আমি ওর বেচারি ছেলেটার কোনো ক্ষতি চাইনি। ওর যদি খুনের দায় জেল বা ফাঁসির সম্ভাবনা থাকে তাহলে আমি আমার অপরাধ কবুল করব। শুনে ভালো লাগলো মিস্টার টার্নার, তবে জল অত দূর হয়তো গড়াবে না। মানে আমাকে এখানে আপনার মেয়ে ডেকেছেন এবং আমি তার হয়েই অনুসন্ধান করছি। তবে জেমসকে পুলিশের কবল থেকে বার্তা করতে হবে। আমি আর বেশি দিন বাঁচব না মিস্টার হোমস। ডায়াবেটিস, ডাক্তার বলেছে আর বড় জোর 1 মাস। তবে আমি আমার নিজের বাড়িতে মরতে চাই মিস্টার হোমস, কারাগারে নয়। কি হয়েছিল আপনি পরিষ্কার বলুন, আমি লিখে নিচ্ছি। তারপর আপনি সই করে দেবেন। সাক্ষী হিসেবে ওয়াটসন সই করবে। আমি কথা দিচ্ছি মিস্টার টার্নার, একেবারে নিরুপায় না হলে এই স্বীকারোক্তি আমি কাউকে দেখাবো না। বেশ, তাই হোক। ম্যাকাথিকে আপনি চিনতেন না মিস্টার হোমস। লোকটা একটা আস্ত শয়তান। গত 20 বছর ধরে ও আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিয়েছে। ম্যাকাথির সঙ্গে আমার প্রথম আলাপ হয় 1860 সালে অস্ট্রেলিয়াতে। সোনা খুঁজতে ব্যালারট গেছিলাম আমি, তবে পেলাম না কিছুই। কুসঙ্গে পড়লাম, মদ ধরলাম, আর তারপর ডাকাতি করা শুরু করলাম। আমাদের 6 জনের একটা গ্যাং ছিল, তাদের নেতা ছিলাম আমি।
ব্ল্যাক জ্যাক অফ ব্যালারেট। হাইওয়ে দিয়ে যেসব ওয়াগনে করে শোনা যেত, আমরা সেগুলো লুট করতাম। একদিন আমরা জানতে পারলাম মেলবোর্নের দিকে একটা ওয়াগন যাচ্ছে, সোনা বোঝাই করা। আমরা ওত পেতে রইলাম। ওই আসছে, ঘোড়া গাড়ি আসছে। ওয়াগনের সঙ্গে 6 জন সশস্ত্র সেপাই ছিল। আর্থার, জোসেফ, সব তৈরি? ফায়ার! কিছুক্ষণ গোলাগুলি চলল। ওদের সবাইকে আমরা মারতে পেরেছিলাম, কিন্তু আমাদেরও 3 জন মারা গেল। গাড়ি চালাচ্ছিল ওই শয়তানটা, ম্যাকাথি। আমার ওকে তখনই মেরে ফেলা উচিত ছিল মিস্টার হোমস, তবে তবে কি মনে হতে আমি ওকে ছেড়ে দিলাম। ও যে ওই অন্ধকারেও আমার মুখটা দেখে ফেলেছিল এবং মনেও রাখতে পারবে, আমি ভাবতে পারিনি। ওই গাড়ি থেকে আমরা অনেক সোনা পেয়েছিলাম মিস্টার হোমস, অনেক। সেই সোনা নিজেদের মধ্যে ভাগ করে আমরা ডাকাতি ছেড়ে দিলাম। আমি ইংল্যান্ড ফিরে এলাম, এই জমিদারি কিনলাম, বিয়ে করলাম। আমার স্ত্রী বেশি দিন বাঁচলেন না, তবে আমার মেয়ে মিস্টার হোমস, অ্যালিস ধীরে ধীরে আমাকে পাল্টে দেয়। ওর ছোট্ট হাত ধরে আমি আমার অন্ধকার অতীতের থেকে দূরে সরে আসি। কিন্তু তারপর একদিন একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে রিজেন্ট স্ট্রিট গিয়েছিলাম। হঠাৎ আমার কাঁধে কে একটা টোকা মারল। আরে, এই যে দেখি কুখ্যাত ব্ল্যাক জ্যাক অফ ব্যালারেট। কে তুমি? এই নাম তুমি জানলে কি করে? চিনতে পারছো না? আমি কিন্তু তোমায় ঠিক চিনেছি। অস্ট্রেলিয়া, ব্যালারেট, মেলবোর্নের সোনার ওয়াগন মনে পড়ে? কিন্তু তুমি তুমি আমি সেই ওয়াগনের ড্রাইভার ছিলাম ভাই। আমায় কেন সেদিন গুলি করনি বলো তো? অবশ্য করলে আজকে আমার এমন সৌভাগ্য হতো না। অস্ট্রেলিয়ার ডাকাত ইংল্যান্ডে এসে ভদ্রলোক বাবু সেজেছে দেখছি। তা তোমার জমিদারির প্রজা সবাই জানে তাদের ডাকাত রাজার ইতিহাস। আর পুলিশ যদি না 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 না, তুমি তুমি কি চাও বলো তো? কি চাও? আমি 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 তোমাকে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো তোমাকে আমি। আহা, সব আমি চাই না। আমি কি অত নির্মম নিষ্ঠুর হতে পারি? না না না। দেখো, এখানে আমরা 2টি প্রাণী, আমি এবং আমার ছেলে। তো তুমি আমাদের একটা কিছু ব্যবস্থা করে যদি দাও, তাহলে আমিও তোমার ব্যবস্থাটা করে দেব, বুঝলে তো? সেই থেকে ওই শয়তানটা জোঁকের মতন আমার সঙ্গে আটকে থেকে আমার রক্ত চোষা শুরু করলো। 1 পয়সা ভাড়া না দিয়ে আমার জমি দখল করে থাকা শুরু করলো। প্রত্যেক দিন ওর মুখটা আমাকে দেখতে হতো, আর প্রত্যেক দিন ওর ওই শয়তান হাসি আমাকে মনে করিয়ে দিত আমার অন্ধকার অতীতের কথা। ও যা চাইতো আমায় ওকে দিতে হতো মিস্টার হোমস, জমি, টাকা, বাড়ি। তবে তারপরও একদিন এমন একটা জিনিস চেয়ে বসলো যেটা আমি ওকে দিতে পারতাম না। ও অ্যালিসকে চেয়ে বসলো। ওর ছেলে আর আমার মেয়ে অ্যালিস একসঙ্গেই বড় হয়েছিল, দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল।
এদিকে আমার শরীর তখন দুর্বল হতে শুরু করেছে, আর ওই শয়তানটা ভেবেছিল যে এই সুযোগে ও আমার গোটা সম্পত্তিটাই হাত করবে। তবে এবার আমি না বলতে বাধ্য হই। জেমস ভালো ছেলে, তবে ম্যাকার্থির রক্ত যার ধমনীতে বইছে তাকে আমি কিছুতেই আমার পরিবারের অংশ হতে দেব না। ও আমায় ভয় দেখালো, বলল অ্যালিসকে সব বলে দেবে। আমাদের এই নিয়েই দেখা করার কথা ছিল বসকম পুলের ধারে। আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। আমি যখন সেখানে পৌঁছালাম, দেখলাম ও জেমসের সঙ্গে কথা বলছে। আমি একটা বড় গাছের পিছনে লুকিয়ে একটা চুরুট ধরালাম। যত ওর কথা শুনতে লাগলাম, ততই আমার রাগ বাড়তে লাগলো। আমার ফুলের মতন নিষ্পাপ মেয়েটার ব্যাপারে ও এমন সব কথা বলছিল যে ভদ্র সমাজে সে ভাষা মুখে আনা যায় না। আমি তখনই ঠিক করে ফেলি, মেঘ সহ্য করেছি, আর নয়। আমার নিজের জীবন প্রায় শেষ, তবে আমার মেয়েকে আমি এই জানোয়ারের খপ্পরে পড়তে দেব না। জেমস চলে যেতেই আমি গাছের পিছন থেকে বেরিয়ে আসি, আর ম্যাকার্থি কিছু বোঝার আগেই ওর মাথায় পাথর দিয়ে আঘাত করি। ওর চিৎকারে জেমস ফিরে আসে। কি বাবা! তাড়াহুড়োর মধ্যে আমার কোটটা আমি ফেলে যাই। বাবা বাবা, চোখ চোখ খুলে একবার তাকান বাবা। কে করলো এরকম? কে করলো এরকম? কে আপনাকে মেরেছে বাবা? বলুন বাবা। বাবা! বাবা! জেমস সাহায্য চাইতে গেলে আমি বেরিয়ে এসে সেটা নিয়ে পালিয়ে যাই। ওকে খুন করা নিয়ে আমার কোনো অনুতাপ নেই মিস্টার হোমস। আবার যদি আমি এই পরিস্থিতিতে পড়ি, তাহলে আবার আমি খুন করব। 100 বার করব, 1000 বার করব। এই আমার কাহিনী মিস্টার হোমস। বুঝেছি। আমি এরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম। নিন, সই করুন। আপনি আপনি এই কাগজটা নিয়ে কি করবেন? আশা করি কিছুই নয় মিস্টার টার্নার। জেমসকে বাঁচাতে যথেষ্ট অন্য প্রমাণ আমার কাছে রয়েছে, তবে একেবারেই যদি নিরুপায় হয়ে যায়, তখন এটা ব্যবহার করতে আমি বাধ্য হব। তবে তেমন পরিস্থিতি আসবে না বলেই আমার ধারণা। আপনি যা করেছেন তার জন্য আপনাকে ইংল্যান্ডের আদালতের থেকে অনেক বড় এক আদালতের কাছে জবাবদিহি করতে হবে আর কয়েকদিনের মধ্যে। মিস্টার টার্নার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শার্লক অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর ছাদের দিকে তাকিয়ে বলে উঠল, অদৃষ্ট কেন মানুষের সঙ্গে এমন নিষ্ঠুর পরিহাস করে ওয়াটসন? এরকম কেস যতবার দেখি ততবার আমার ব্যাক্সটারের কথাটা মনে পড়ে। There but for the grace of God goes Sherlock Holmes. জেমস ম্যাকার্থি শার্লকের সাহায্যে খুনের দায় থেকে রেহাই পায়। জন টার্নার তারপরেও আরো 7 মাস বেঁচে ছিলেন। তাঁর বেঁচে থাকতে থাকতেই জেমস আর অ্যালিসের বিয়ে হয়। তারা দুজন এখন সুখেই আছে। আর যেহেতু এই গল্প লেখার সময় আমি মানুষের এবং জায়গার নাম সবই পাল্টে দিয়েছি, আমার কোনো সন্দেহ নেই যে তারা সুখেই থাকবে।